প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। তোমরা সবাই জানো আমি এইচএসসির আইসিটির উপর সবসময় বেশ কিছু স্পেশাল ক্লাস নিয়ে থাকি। আজকে চট্টগ্রাম বোর্ড 2025-এর সমাধান ক্লাস, এবং এই ক্লাসটি করলে চট্টগ্রাম বোর্ডের যে 25টা এমসিকিউ এগুলো একদম তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে ব্যাখ্যা সহ। ওকে, আমরা প্রথম প্রশ্নটা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে কি, জীবাণুমুক্তকরণ কাজে কোনটি ব্যবহৃত হয়? আসলে এটা আমরা সবাই অনেকেই জানি না। জীবাণুমুক্তকরণ কাজে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মেইনলি চিপসের প্যাকেটের যে ন্যানোল্যাপা পৃষ্ঠতলটা থাকে, প্যাকেটটা দেখিও একদম প্লেন, এটাতে ন্যানো টেকনোলজির ব্যবহার আছে। এই যে ন্যানোল্যাপা পৃষ্ঠতল যেটা, সেটার কারণে জীবাণুমুক্ত হয়, মানে জীবাণু সহজে ভিতরের খাদ্য জাতের যে প্যাকেটিকরণের ভিতরে খাদ্যগুলো আছে সেগুলোর উপর অ্যাটাক করতে পারে না। এবং এই ন্যানোল্যাপা পৃষ্ঠতল যেখানেই দেওয়া হবে এই প্যাকেটগুলো হচ্ছে অনেকটা জীবাণু প্রতিরোধী। ঠিক আছে, এখান থেকে উত্তরটা হবে ন্যানো টেকনোলজি, উত্তর হবে জীবাণুমুক্তকরণ কাজে ব্যবহৃত হয়। এবার দেখো 2 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিউরাল নেটের কয়টি স্তর? নিউরাল নেটের কয়টি স্তরে বিভক্ত? নিউরাল নেট 3টি স্তরে বিভক্ত। নিউরাল নেট 3টি স্তরে কি কি? 1 নাম্বার হচ্ছে ইনপুট স্তর, 2 নাম্বার হচ্ছে হিডেন লেয়ার, 3 নাম্বার হচ্ছে কি আউটপুট স্তর। 3 নাম্বার হলো আউটপুট স্তর। এটা হচ্ছে নিউরো টেকনোলজি থেকে প্রশ্নটা হয়েছে, নিউরাল নেটওয়ার্ক থেকে প্রশ্নটা হয়েছে। তাহলে নিউরাল নেট কয়টি স্তরে বিভক্ত হবে? 3টি স্তরে। কি কি? ইনপুট লেয়ার, হিডেন লেয়ার আর হচ্ছে আউটপুট স্তর। এবার আসো পরের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা দেখো। এটাতে খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে, 3 ও 4 এর উত্তর দিতে বলেছে। দেখো ভালো করে খেয়াল করো, এখানে দেখো এটা একটা এক্সর গেটের চিত্র, এবং বলা হয়েছে এক্সর গেটের একটা সত্যক সারণী দেওয়া হয়েছে 3 বিটের। 3 বিটের সত্যক সারণীতে এখানে অনুপস্থিত, বি অনুপস্থিত, এই দুইটা মান কি হবে সেটা বলা হয়েছে। খুবই সিম্পল একটা টেকনিক তোমাদেরকে আমি বেসিক ক্লাসে শিখেছি, সেটা কি, ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক 1 থাকে ফলাফল 1 হবে। এক্সর গেটের ক্ষেত্রে সূত্রটা কি ছিল? ইনপুট লাইনে বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1 হবে। তাহলে দেখো প্রথমে এখানে কয়টা 1? 0 0 1, কয়টা 1 আছে? একটা 1। একটা 1 কি জোড় নাকি বিজোড়? বিজোড় সংখ্যক 1 থাকলে ফলাফল 1, তার মানে এর মান হচ্ছে 1। এটা যারা আমার টেকনিকটা জানো তাদের 1 মিনিটও লাগবে না উত্তর করতে। এবার দেখো পরের প্রশ্নে আসো, এখানে 0 1 1 1 কয়টা? দুইটা। দুইটা মানে কি জোড়? জোড় হলে 0, জোড় হলে ফলাফল হবে 0, তাহলে এখানে উত্তর হবে 0। তাহলে এর মান হবে 1, বি এর মান হবে 0। না হলে একটু প্রমাণটা দেখো আমার কথাটা সঠিক কিনা। এই যে দেখো এখানে 3টা মানের মধ্যে একটা 1, একটা 1 মানে ফলাফল 1, বিজোড় হলে ফলাফল 1। আবার এখানে দেখো 2টা 1 তার মানে 0, এখানেও দেখো 2টা 1 তার মানে 0, এখানে দেখো আবার 3টা 1, 3টা 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যক 1, এবং সি এর মান হচ্ছে তাও হবে 1। তাহলে উত্তর হবে কি, এ এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 0, সি এর মান হচ্ছে 1। এটা কোথায় আছে? অপশনে দেখো, ঘ নাম্বারে, এই যে 1 0 1। তাহলে আমরা শুধু মনে রাখবো কি, ইনপুট লাইনে বিজোড় সংখ্যক 1, ধরো তোমাকে আমি যদি বলি একটা এক্সর গেটে 5টা ইনপুট আছে, 5টা ইনপুটের মধ্যে দুইটা হচ্ছে 1, তাহলে তোমার আর কোনো বাকিগুলো চেক করারই দরকার নেই। 2টা 1 মানে এটা 0 হবে, জোড় সংখ্যক 1। যদি বলে 7টা ইনপুট আছে, 5টা 1, তুমি দেখবে কয়টা 1? 5টা 1। 5টা 1 কি বিজোড়? তাহলে 5টা 1 যদি বিজোড় হয় ফলাফল হবে কি? ফলাফল হবে 1। বিজোড় সংখ্যক 1 মানে ফলাফল হবে 1। এটা হচ্ছে এক্সর গেটের টেকনিক। তাহলে এই প্রশ্নটা যারা টেকনিকটা জানতে তাদের জন্য সহজ হয়েছে। এবার আসেন উদ্দীপকে, আচ্ছা 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের উল্লিখিত চিত্রটি বাস্তবায়নের জন্য গেট। আমরা সবাই জানি 2টা গেট আছে, সার্বজনীন গেট, যেগুলা দিয়ে সবগুলা গেটকে বাস্তবায়ন করা যাবে। এখন দেখো এখানে আছে নর গেট আর হলো ন্যান্ড গেট। এই 2টা গেট দিয়ে কেবল প্রত্যেকটা গেটকে বাস্তবায়ন করা যায়। শুধু উল্লেখিত গেট বলে কথা নাই, যে কোনো গেটকে আমরা বাস্তবায়ন করতে পারবো। একটা হচ্ছে কি গেট, আর একটা হচ্ছে নর গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এগুলাকে সার্বজনীন গেট বলা হয়। সুতরাং এই প্রশ্নটাও খুব ইজি ছিল। এবার দেখো পরের প্রশ্নে আসি, 5 নাম্বার প্রশ্ন, একটি লাইনের জন্য কয়টি সুইচ প্রয়োজন? অবশ্যই একটি, কারণ একটি সুইচ দিয়ে একটি লাইন তৈরি করা যায়। একটি সুইচ দিয়ে কি একটি লাইন তৈরি করা যায়? এটা হচ্ছে সিম্পল প্রশ্ন ছিল। ওকে, আচ্ছা এবার 6 নাম্বার প্রশ্ন দেখো, ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? এই প্রশ্নটাতে আসলে সবাই নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ কেন? কারণ এখানে একটা খুবই কনফিউশন প্রশ্ন হয়েছে। কনফিউশনটা কোথায়? এক হচ্ছে তরল আর্গন, ক্রায়োজেনিক এজেন্ট, আবার হচ্ছে এখানে নাইট্রোজেন গ্যাসও আছে, অনেক সময় কিন্তু অক্সিজেন গ্যাসও ব্যবহৃত হয়। তাহলে এখন তুমি কোনটা বলবা? তুমি হয়তো বলতে পারো স্যার সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন গ্যাস, কিন্তু কঠিন নাইট্রোজেন তো আবার ব্যবহৃত হয় না। কঠিন নাইট্রোজেন কি আবার ব্যবহৃত হয়? হয় না। কিন্তু তরল নাইট্রোজেন ব্যবহৃত, আবার তরল আর্গন ব্যবহৃত হয়। এখানে সবচেয়ে প্রফিট উত্তরটা মোটামুটি হচ্ছে তরল আর্গন। কিন্তু কথা আছে, কথা হচ্ছে কি, এই প্রশ্নটাতে আসলে 3টা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি।
সুতরাং এই প্রশ্নে সবাই নাম্বার পাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে এমনি উত্তর হবে তরল আর্গন। আচ্ছা, এবার আসো কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার। আমরা সবাই জানি মডেম হচ্ছে কি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার হিসেবেও কাজ করে, রিসিভার হিসেবেও কাজ করে। মডেম ডেটাকে ট্রান্সমিট করতে পারে এবং এটা মডুলেশন প্রক্রিয়াও সম্পন্ন করতে পারে, ডিমডুলেশন প্রক্রিয়া। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে নিয়ে যেতে পারে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে নিয়ে যেতে পারে, এবং ডেটা কমিউনিকেশনের জন্য এটা ট্রান্সমিটার হিসেবে কাজ করে মডেমটা। ওকে, এবার 7 নম্বর 8 নম্বর কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান নেই। আমরা সবাই জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান আছে 2 টু দি পাওয়ার 0, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 টু দি পাওয়ার 0, দশক হচ্ছে 2 টু দি পাওয়ার 1, শতক হচ্ছে 2 স্কোয়ার। ঠিক সেম অক্টালেও আছে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 স্কোয়ার। ডেসিমেলও তো আছে 10 টু দি পাওয়ার 0, একক স্থানীয় অঙ্ক 10 টু দি পাওয়ার 1 এবং 10 স্কোয়ার। কিন্তু রোমান যে সংখ্যাটা, রোমান সংখ্যার মধ্যে কোনো ধরনের কি নেই, স্থানীয় মান নেই। সুতরাং আমরা বলতে পারবো উত্তর হচ্ছে রোমান সংখ্যা। এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা একটা দেখো, এটা একটা হচ্ছে স্যাটেলাইটের চিত্র। আমরা সবাই জানি এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ এবং ভিতরে বাইরে থাকে একটা কি ট্রান্সমিটার, উপরে হচ্ছে রিসিভার আর নিচে থাকে কি ট্রান্সমিটার। ট্রান্সমিটার বুয়া স্টেশন, বুয়া স্টেশন থেকে সরাসরি কি করি অরবিটে আমরা যোগাযোগ করি। ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে, এই যে এটা হচ্ছে স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ। এখানে ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ইনফ্রারেড মানে হচ্ছে রিমোট, রিমোট কোনো সম্পর্কিত না এই চিত্রের সাথে। ওয়াইম্যাক্সও হবে না এটা, এবং ওয়াইফাই তো হবেই না। তাহলে এটা অপশনগুলো দেখে উত্তরটা করা যায়। ওকে, এটা কি হবে সেটা। আচ্ছা, এবার 10 নম্বর প্রশ্নটা দেখো ভালো করে সবাই। এটা হচ্ছে কি চিত্রে উল্লেখিত প্রযুক্তিটি ব্যবহার করা হয় কেন। আমরা সবাই জানি স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের ব্যবহারের মধ্যে 1 নম্বরে আছে হচ্ছে টেলিভিশন সম্প্রচারে এটা ব্যবহৃত হয়, এবং হচ্ছে কি আবহাওয়ার তথ্য আদান প্রদানে এটা ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, উত্তর হবে তাহলে কি 1 আর 3, 1 আর 3 উত্তর হবে। মোবাইল ফোনের যোগাযোগের জন্য হচ্ছে কি রেডিও ওয়েভ ব্যবহৃত হয়, সুতরাং এখানে উত্তর 2 হবে না। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। 11 নম্বর প্রশ্ন, একদিকে চলে সকলে গ্রহণ করতে পারে, এই ধরনের মোডকে কি বলে। সবাই আমরা এটা জানি, একদিকে চলে বলছে প্রথমে, তারপরে বলেছে সকলে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে কি প্রথমে দেখো একদিকে চলে, এই যে প্রেরক দিবে প্রাপক পাবে, শুধুমাত্র প্রেরক ডাটা দিবে প্রাপক পাবে, সেটা হচ্ছে কি রেডিও, টেলিভিশন। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো উত্তর কি হবে, উত্তর হবে সিমপ্লেক্স মোড। আরেকটা কথা বলা হয়েছে সকলে গ্রহণ করতে পারে, এই যে সকলে গ্রহণ করতে গিয়ে করে, এই যে মনে করো একটা জায়গায় খেলা চলতেছে একটা স্টেডিয়ামে, আর স্টেডিয়ামের খেলাটা আমরা সব টিভিতে দেখতে পারতেছি, তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট মোড। ইভেন আমরা যদি একটা পাবলিক গ্রুপে ক্লাস নিই, ধরো আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে আমি ক্লাস নিচ্ছি, এটা সবাই যে আসে পেজে সেই দেখতে পারবে, এটাও একটা ব্রডকাস্ট মোডের উদাহরণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে একদিকে চললে হলো সিমপ্লেক্স, আর হচ্ছে কি সকলে ডাটাটা গ্রহণ করতে পারে, এটা হচ্ছে কি সিমপ্লেক্স বা ব্রডকাস্ট। উত্তরটা হবে সিমপ্লেক্স ও ব্রডকাস্ট। আচ্ছা, এবার 12 নম্বর প্রশ্ন আসুন। 12 নম্বর প্রশ্নটা দেখো। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে বাইনারি যুগকে বুলিয়ান যুগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়। বাইনারি যুগকে বুলিয়ান যুগের সাথে সমন্বয় করার জন্য আমরা সবাই জানি এক্সর গেট ব্যবহার করা হয়। তোমরা অ্যাডারের ক্ষেত্রে কি দেখো, অ্যাডারের ক্ষেত্রে আমরা কোন গেটটা ব্যবহার করি বলো তো। অ্যাডার কি বুলিয়ান যুগ না, বুলিয়ান যুগের জন্য আমরা কোন গেটটাকে ব্যবহার করি, এক্সর গেট। অ্যাডারের সাম কি হয়, এ এক্সর বি। সুতরাং এটা একটু ভালো করে খেয়াল রাখবা, এক্সর গেটটাই মূলত বুলিয়ান যুগের সাথে সমন্বয় করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসো 13 নম্বর, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আইপি অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটাই হচ্ছে, আইপিটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে। 14 নম্বর প্রশ্নটা দেখো। 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, পিকুনেটের সাথে সম্পর্কিত কোনটি। পিকুনেটের সাথে সম্পর্কিত হচ্ছে কি ব্লুটুথ, কারণ আমরা সবাই জানি ব্লুটুথ নেটওয়ার্কের অপর নাম হলো কি পিকুনেট। সুতরাং এখানে পিকুনেটের সাথে সম্পর্কিত হবে ব্লুটুথ। এবার দেখো 15 নম্বর প্রশ্নটা দেখো। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, কোনটি রিলেশনাল অপারেটর। আমরা সবাই জানি রিলেশনাল অপারেটর কয়টা, রিলেশনাল অপারেটর হচ্ছে 6টা। কি কি, একটা হচ্ছে গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, তারপরে হচ্ছে লেস দেন ইকুয়াল, এরপরে হচ্ছে নট ইকুয়াল, আর একটা হচ্ছে কি ইকুয়াল ইকুয়াল। তাহলে এখানে ইকুয়াল ইকুয়াল আছে কিনা দেখো, এটাকে বলা হবে কি রিলেশনাল অপারেটর। আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যান্ড, এরপরে এটা হচ্ছে কি, এটাও হচ্ছে লজিক্যাল অপারেটর নট। এরপরে এখানে কি আছে সমান, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দুইটা সমান হতে হবে, আর এগুলাই হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কয়টা, রিলেশনাল অপারেটর হলো 6টা। ওকে ফাইন। এবার 16 নম্বর প্রশ্নটা দেখো, নিচের উদ্দীপকটি পড়ো। 16 এবং 17 নম্বর প্রশ্ন উত্তর দাও। বৃহৎ কর্মসংস্থান সৃষ্টি, কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি বায়ু দূষণ কমিয়ে আনার জন্য একটু প্রযুক্তি নিয়ে
বিজ্ঞানীরা কাজ করে চলেছে। এই প্রযুক্তিটি বর্তমানে খাদ্যদ্রব্য প্যাকেটজাত করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটা সবাই আমরা বুঝে গেছি ইতিমধ্যে। প্রথম প্রশ্নেও আমি বলেছি প্যাকেটজাতকরণ খাদ্যদ্রব্য প্যাকেট জীবাণুমুক্ত করতে। তাছাড়া হচ্ছে এটাকে বলা হয় কি, এটাকে দূষণমুক্ত প্রযুক্তি বলা হচ্ছে, এবং এটাই হলো ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। এবার আসো পরের প্রশ্ন, প্রযুক্তিটি ব্যবহার করে উৎপাদিত পণ্য কীরকম হবে? অবশ্যই মজবুত হবে, টেকসই হবে। আর ন্যানো টেকনোলজি পণ্য কেন ভারী হবে? এটা তো ছোট করে আণবিক পর্যায়ে নিয়ে আসে। তাহলে উত্তর হবে কি, মজবুত এবং টেকসই। 17টা আমাদের গেল। এবার 18 নম্বর প্রশ্নটা দেখো, 7 বিটের আস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড কয়টি? আমরা সবাই জানি আস্কির মূল কোড কয়টা। আস্কির মূল কোড হচ্ছে 2^7, অর্থাৎ 128টি। এই 128টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড হচ্ছে 32টা, এর মধ্যে 128টার মধ্যে 32টা হচ্ছে কি যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড। বাকি 96টা যেগুলো আছে এগুলাকে বলা হয় প্রতীক নির্দেশক। আগামীবার হয়তো পরীক্ষায় এটা আসতে পারে যে প্রতীক নির্দেশক কয়টি? প্রতীক নির্দেশক হচ্ছে কি তোমার 96। আর যান্ত্রিক নিয়ন্ত্রণের কয়টি? যান্ত্রিক নিয়ন্ত্রণ হচ্ছে 32টি। টোটাল কয়টি? টোটাল হচ্ছে 128টি। ঠিক আছে, এটা যাতে মাথায় থাকে। ওকে, তাহলে যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড কয়টা? 32টা হবে। এবার পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ওয়েবসাইট নিয়ে প্রথম কে চিন্তা ভাবনা করেন? এটা অবশ্য অপশন দেখে পারার কথা, কারণ হচ্ছে দেখো মার্শাল ম্যাকলুহান হচ্ছে বিশ্বগ্রামের সাথে জড়িত, ডি মর্গানের উপপাদ্য ডিজিটাল ডিভাইসের, আর হচ্ছে এটা লেডি অ্যাডা হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার। আর এই যে টিম বার্নার্স-লি যিনি, উনি হচ্ছে ওয়েবসাইট www. এই সম্পর্কিত চিন্তা ভাবনা করেছেন। তো সুতরাং এটা আসলে উত্তরটা দেখে পারার কথা। ঠিক আছে, ওয়েবসাইট নিয়ে প্রথম চিন্তা ভাবনা করেন টিম বার্নার্স-লি। এবার দেখেন পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? আমরা সবাই জানি পূর্ণ সংখ্যা মানে কি, যখন আমরা প্রোগ্রামিংয়ে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য ডাটা টাইপ ডিক্লেয়ার করি তখন আমরা দেখি ইন্টিজার মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার। এবং ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। আর লং এর জন্য ডাবল, যেটা ডাবলের জন্য কি লং ফ্লোট LF, আর হচ্ছে ক্যারেক্টারের জন্য %c। সুতরাং উত্তর হবে এখানে পূর্ণ সংখ্যা যেহেতু বলেছে %d। ওকে, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার। 21 নম্বর প্রশ্নটা দেখো, 21 নম্বর প্রশ্নটা প্রোগ্রামিং থেকে করা হয়েছে। বলা হয়েছে কি নিচের সিনট্যাক্সগুলো দেখো এবং 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। নিচের সিনট্যাক্সগুলো কি কি? এই যে প্রথমে তুমি এই যে প্রোগ্রামিং লুপটা একটু ভালো করে দেখো, কোথায় কোথায় ভুল আছে। তোমাকে বলা হয়েছে দেখো সিনট্যাক্সগুলোতে কয়টি ভুল রয়েছে। তাহলে দেখো প্রথম ভুল হচ্ছে এখানে ফরের সাথে আমরা জানি, সবাই জানি ফরের সাথে কখনোই কি হয় না, ফরের সাথে কখনোই কোনোদিন সেমিকোলন হবে না। এরপরে 2 নাম্বার ভুল হচ্ছে ইফের সাথে কখনো সেমিকোলন হবে না। তাহলে ফরের সাথেও সেমিকোলন হবে না, ইফের সাথেও সেমিকোলন হবে না। দুইটা ভুল পেলাম। আরেকটা হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভুলটা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট নেই, সেকেন্ড ব্র্যাকেটের ভুলটা পেলাম, 3টা ভুল। এরপরে সর্বশেষ ভুল হচ্ছে এই যে দেখো প্রিন্টএফের এখানে একটা কি দেওয়া হয়েছে, স্পেস দেওয়া হয়েছে, কিন্তু প্রিন্টএফের এখানে স্পেস দেওয়া যায় না। এভাবে কিভাবে লিখতে হয়? এটাকে একসাথে লিখতে হয় প্রিন্টএফ। তাহলে টোটাল ভুল হচ্ছে কয়টা? টোটাল ভুল হচ্ছে 4টা ভুল পেয়েছি। তো 2টা সেমিকোলনের ভুল, আরেকটা হচ্ছে কিসের ভুল? ব্র্যাকেটের ভুল, আরেকটা হচ্ছে কি স্পেসের ভুল। টোটাল 4টা ভুল আছে। এবার পরের প্রশ্ন আসেন, পরের প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে কি প্রোগ্রামিংটি সি ভাষায় সঠিকভাবে লেখা হলে এর আউটপুট কি হবে? এর আউটপুটটা কি হবে আমরা একটু দেখি। দেখো প্রথমেই সে 1-এর জন্য প্রিন্ট হবে, কারণ যেহেতু সে 1 আসবে লুপের মধ্যে 1 প্রিন্ট হবে। এরপরে 2 আসবে, 1 করে বেড়ে 2 আসবে, 2ও প্রিন্ট হবে। কিন্তু 3 প্রিন্ট হবে না। কেন 3 প্রিন্ট হবে না? কারণ i = 3 হলে কন্টিনিউ করবে, তার মানে 3 প্রিন্ট হবে না। এরপরে আসবে কত? 4 প্রিন্ট হবে। এরপরে আসবে 5 পর্যন্ত, যেহেতু লুপটা চলবে 5 প্রিন্ট হবে। তাহলে উত্তর কি হবে? 1 2 4 5। 3 প্রিন্ট হবে না কেন? 3-এর জন্য কন্টিনিউ করবে, পুনরায় লুপে পাঠাই দিবে তাকে। আচ্ছা দেখি তাহলে এটা সঠিক আছে কিনা। এই যে 1 2 4 5 উত্তর হবে গ। এবার 23 নম্বর প্রশ্নটা দেখো। 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আইসিটি ক্লাব তাদের নেটওয়ার্ক ল্যান ইন্টারনেটের সাথে যুক্ত করতে চায়। তাদের প্রয়োজন হচ্ছে অবশ্যই সুইচ লাগবে, রাউটার লাগবে। সুইচ এবং রাউটার, তোমরা জানো একটি সুইচ দিয়ে একটি ল্যান ইন্টারনেট কানেকশন দেওয়া যায়। আর হচ্ছে একাধিক করতে হলে তখন, বা ওয়ানের সাথে যুক্ত করতে হলে, বিশেষ করে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো ইন্টারনেটের সাথে যুক্ত করতে হলে তাদেরকে কি লাগবে? রাউটার লাগবে। তাহলে এখানে উত্তর হবে 1 আর 3। ঠিক আছে, এবার পরের প্রশ্ন আসলে পরের প্রশ্নটা হচ্ছে কোনটি সর্বজনীন ভাষা? সর্বজনীন ভাষা হচ্ছে সি ভাষা। আমরা সবাই জানি সি প্রোগ্রামিংকে সার্বজনীন ভাষা বলা হয়। এবার সি ভাষা, এটা হচ্ছে সি প্রোগ্রামিংকে সার্বজনীন ভাষা বলা হয়। এরপরে সারা বেগম বিবর্তনের রহস্য উন্মোচনে কাজ করেন। তার গবেষণার জন্য বিভিন্ন উপাদান ও কৌশলের সমন্বিত বিষয়গুলো হলো আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ডাটাবেস ও প্রোগ্রামিং। আমরা সবাই জানি এখানে বলা হয়েছে ইনডিরেক্টলি বায়োইনফরমেটিক্সের ক্ষেত্রগুলো কী কী? আসলে বায়োইনফরমেটিক্সে এই যে আণবিক জীববিদ্যা ও মেডিসিন আর ডাটাবেস ও প্রোগ্রামিং, উত্তর হবে 1 আর 2। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। এইচএসসি 25-এর
চট্টগ্রাম বোর্ডের পুরো প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করেছি এমসিকিউ এর। তোমরা যদি এভাবে প্রত্যেকটা বোর্ডের সমাধান পেতে চাও তাহলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো দিয়ে রাখো, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমাদের ব্যাখ্যা ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়বা, কারণ আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলোতে প্রত্যেকটা এমসিকিউ এভাবে ব্যাখ্যা সহ দেওয়া আছে। সিকিউ বেসিক, বইয়ের বেসিক সিকিউ উত্তর সহ সুন্দর করে লিখে দেওয়া আছে। তোমরা চাইলে বইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারো, এবং কেউ যদি আইসিটি অ্যাসিস্ট্যান্টের পেইড বেসে ভর্তি হতে চাও আমাদেরকে নক করে ভর্তি হতে পারবে। আমাদের রয়েছে অনলাইন পেইড বেস এবং অফলাইনে আমি চট্টগ্রাম চকবাজারে পড়াই থাকি। ওকে, দেখা হচ্ছে ক্লাসে। আসসালামু আলাইকুম।